সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8 জন। সুদানের সরকার ও দেশটির সামরিক বাহিনী এই হামলার জন্য র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফকে দায়ী করেছে। কারা এই আরএসএফ? কেনই বা জাতিসংঘের ঘাঁটিতে তাদের এই হামলা? আর ঠিক কোন সংঘাতের সমাধানের জন্য বাংলাদেশের সেনাবাহিনী সুদানে অবস্থান করছিল, জানবো আজকের স্টার এক্সপ্রেস। আবেই সুদান এবং দক্ষিণ সুদানের একটি সীমান্তবর্তী এলাকা। এলাকাটি তুলনামূলক ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2011 সালে দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার পর উভয় দেশই এলাকাটিকে তাদের নিজেদের বলে দাবি করে। এই এলাকায় রয়েছে তেলের খনি, তাই উভয় দেশই এর নিয়ন্ত্রণ চায়। সুদানে স্বর্ণের খনি আবিষ্কারের আগে এই তেল ছিল দেশটির অর্থনীতির সবথেকে বড় উৎস। দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার পর এই আবেই এলাকা কোন দেশের অংশ হবে তা নির্ধারণের জন্য একটি গণভোট হওয়ার কথা ছিল, কিন্তু সেই গণভোট আর আলোর মুখ দেখেনি। এই গণভোটে কাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে সেই প্রশ্নে দেশ দুটি একমত হতে পারেনি, কারণ এলাকাটিতে বিভিন্ন জাতির মানুষ বসবাস করেন। ফলে আবেই এলাকার আইনি ও প্রশাসনিক কাঠামো এখনও অমীমাংসিত। যেহেতু এলাকাটি সংঘাতপূর্ণ, তাই জাতিসংঘ 2011 সালের জুন মাসে একটি শান্তিরক্ষী বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেয়, যাকে UNISFA বলা হয়। এই শান্তিরক্ষী বাহিনীটি দক্ষিণ সুদান এবং সুদানের সেনাবাহিনীকে আলাদা রাখার চেষ্টা করে। কোনো পক্ষই যেন এই এলাকায় প্রচুর অস্ত্র বা সৈন্য না আনে সেই লক্ষ্যে কাজ করে। বাংলাদেশ সেনাবাহিনী এই মিশনে প্রথম নিয়োজিত হয় 2022 সালে। শনিবার নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যরা এই শান্তিরক্ষী বাহিনীর অংশ ছিল, কিন্তু 13 ডিসেম্বর ঘটে যায় হামলার ঘটনা। এলাকাটিতে জাতিসংঘের পতাকা বহনকারী বাংলাদেশ সেনাবাহিনীর ওপর চালানো হয় ড্রোন হামলা। নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন সদস্য, আহত হন আরও 8 জন। সুদানের সরকার ও সামরিক বাহিনী এই ঘটনার জন্য দায়ী করছে আরএসএফকে। সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ গড়ে ওঠে জানজাউইদ নামক মিলিশিয়াদের হাত ধরে। 2000 সালের গোড়ার দিকে সুদানের দারফুন এলাকায় একটি সংঘাত দেখা যায়। সেই সময় সুদানের সরকারের প্রধান ছিলেন ওমর আল বাশির। তিনি দারফুনের বিদ্রোহী গোষ্ঠীদেরকে দমনের জন্য আরএসএফ গড়ে তোলেন এবং এই গোষ্ঠীটি সুদানের সরকারকে এই বিদ্রোহ দমনের জন্য পূর্ণ সহযোগিতা করে। তারা বেসামরিক নাগরিকদের উপর চালায় নৃশংস হামলা। 2013 সালে জেনারেল মোহাম্মদ হামদান দাগালো হেমেদির নেতৃত্বে এই মিলিশিয়াদের একটি অংশ আধা সরকারি আধা সামরিক গোষ্ঠী হিসাবে র্যাপিড সাপোর্ট ফোর্সেসে আনুষ্ঠানিকভাবে রূপান্তর করা হয়। এই ফোর্সেসের প্রাথমিক দায়িত্ব ছিল দেশটির গোয়েন্দা বাহিনীর অধীনে থাকবে এবং দেশটির নিয়মিত সেনাবাহিনীকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু সময়ের সাথে সাথে আরএসএফ খুবই শক্তিশালী হয়ে ওঠে। তারা তৈরি করে নিজেদের নিজস্ব কমান্ড কাঠামো এবং নিয়োগ ব্যবস্থা। এরা সুদানের নিয়মিত সামরিক বাহিনীর অধীনে আর পরিচালিত হতে চায় না। তারা নিজেদের মতো করে স্বাধীনভাবে পরিচালিত হতে থাকে। আরএসএফ সোনার খনি দখল করে নিজেদের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে থাকে এবং দারফুরে আরব উপজাতি থেকে হাজার হাজার যোদ্ধা নিজেদের দলে ভেড়ায়, যার ফলে দলটি হয়ে ওঠে ব্যাপক শক্তিশালী। 2019 সালে সুদানে বশির সরকারের পতনের পর আরএসএফ আরও শক্তিশালী হয়ে ওঠে। দলটির নেতা হেমদিদি সুদানের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পায়, ফলে দলটির প্রভাব আগের থেকে আরও বেড়ে যায়। আরএসএফের এই হঠাৎ ক্ষমতা বৃদ্ধি দেশটির সেনাবাহিনী মোটেই ভালো চোখে দেখে না, যার ফলে সেনাবাহিনীর সাথে আরএসএফের একটি উত্তেজনা তৈরি হয়। সুদানের সামরিক বাহিনী চাচ্ছিল, অর্থাৎ সুদানের সেনাবাহিনী চাচ্ছিল আরএসএফকে পুরোপুরি তাদের অধীনে নিয়ে আসতে, কিন্তু আরএসএফ তাতে একদমই রাজি হয় না। ফলে দল দুটির মাঝে তৈরি হয় উত্তেজনা। এই উত্তেজনা অবশেষে 2023 সালের এপ্রিল মাসে
প্রকাশ্য সংঘাতের রূপ নেয়। দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য, অর্থাৎ সুদানের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আরএসএফ এবং সুদানের সেনাবাহিনীর মাঝে তৈরি হয় সংঘাত, যে সংঘাত এখনও চলমান। আরএসএফ যে কতটা ভয়ঙ্কর একটি গোষ্ঠী তার প্রমাণ পাওয়া যায় অক্টোবর মাসে আল জাজিরার একটি প্রতিবেদনের দিকে তাকালে। আল জাজিরা জানায় আরএসএফ 3 দিনে সুদানের এল ফাশার শহরে 1500 মানুষকে হত্যা করে। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জানিয়েছে আরএসএফ গণহত্যা চালিয়েছে সুদানে। এই গণহত্যার অভিযোগের মাঝেই জাতিসংঘে বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলার অভিযোগ করেছে সুদানের সরকার ও সামরিক বাহিনী। 6 বাংলাদেশি সেনা নিহতের ঘটনা যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে বলে বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।